হ্যাঁ বন্ধুরা, আমি কি তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারি আর তোমরা কি সত্যি সেটার উত্তর দেবে? তোমার কি মনে হয় মাত্র 48 ঘন্টায় মানে মাত্র 2 দিনে তুমি কি $1 মিলিয়ন ব্যবসা শুরু করতে পারবে, বা 1 সপ্তাহে? যদি তোমার উত্তর হয় না, মানে তোমার মনে হয় এটা সম্ভব নয়, তুমি হয়তো ভাবছো আমি কোনো ক্লিকবেট ব্যবহার করেছি, কিন্তু আমাকে একটু বলতে দাও, এটা কোনো ক্লিকবেট ভিডিও না, এখানে কোনো ধোঁকাবাজিও নেই, বরং এর পেছনে আসলেই একটা কৌশল রয়েছে যা ব্যবহার করেছেন এই বইয়ের লেখক নোয়া। তিনি শুধু 1 বা 2টা নয়, বরং 8টি মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসা শুরু করেছেন। অন্যদিকে যদি তোমার উত্তর ইতিমধ্যেই হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজ তুমি শিখবে কিভাবে সত্যিকারের আশাবাদী হতে হয়, ব্লাইন্ডলি অপটিমিস্টিক না হয়, কিভাবে তুমি ঠিক লেখকের মতো ধাপে ধাপে এই সাফল্য অর্জন করতে পারবে, সেটাই শেখানো হবে। মাল্টিমিলিয়নিয়ারদের এক্সপিরিয়েন্স থেকে সরাসরি শক্তিশালী কিছু দারুণ আইডিয়া তুমি পাবে। তুমি অনেক কিছু শিখতে চলেছো এই ভিডিওটা থেকে। কিন্তু হ্যাঁ, তোমাকে এই $1 মিলিয়ন জিনিসগুলো ফ্রিতে বলার আগে আমার একটা অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমার জন্য আমি একটা উপহারও রেখেছি, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। এখন আসল টপিক শুরু করা যাক। একটা ছেলের গল্প যার নাম সিদ্ধার্থ। সে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার স্বপ্ন অনেক বড়। সে জীবনে বড় কিছু অর্জন করতে চায়, সে নিজের ব্যবসা শুরু করতে চায়। এই কারণেই সে সবসময় ব্যবসা সম্পর্কিত অনেক ভিডিও দেখতো, সে শার্ক ট্যাঙ্ক থেকে শিখতো। কিন্তু তার ব্যক্তিগত সমস্যা হলো সে কখনো তার ব্যবসা শুরু করতে পারেনি, আর সে এক ভ্রান্ত ধারণায় বাস করছিল যে শুধুমাত্র শেখার মাধ্যমে সফল হওয়া যাবে। একদিন তার কলেজে একটি বিজনেস ইভেন্ট হয়, সেখানে একজন প্রধান অতিথি আসে, একজন মিলেনিয়ার ব্যবসায়ী। তিনি মঞ্চে উঠে নিজের গল্প শেয়ার করেন। এখন ব্যাপারটা হলো, তার গল্পটা ছিল সত্যি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক। সেই গল্পটা সিদ্ধার্থের সঙ্গে গভীরভাবে মিলে যায়। কোনোভাবে সেই মিলেনিয়ারের গল্প আর সিদ্ধার্থের জীবন এক সূত্রে গাথা মনে হয়, কারণ তিনি নিজেও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, কিন্তু আজ তিনি অসাধারণ সফল একজন ব্যবসায়ী। এই স্পিচ শোনার পর সিদ্ধার্থ ভীষণ অনুপ্রাণিত হয়ে যায়, আর তখন সে হঠাৎ বুঝতে পারে যে স্পিচ শেষ হয়ে গেছে আর সেই ব্যবসায়ী চলে যাওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ তার গোল্ডেন চান্স হাতছাড়া হতে যাচ্ছে। তার হৃদস্পন্দন 200 বিট পার মিনিট হয়ে যায়। সে প্রচণ্ড ঘামতে শুরু করে, কিন্তু সে কোনো রকমের সাহস জোগাড় করে আর সেই ব্যবসায়ীর কাছে যায়, যে বলে, স্যার, আমি কি আপনার সাথে মাত্র 2 মিনিট কথা বলতে পারি? শুরুতে ব্যবসায়ী তাকে একটু এড়িয়ে যান, কিন্তু সিদ্ধার্থ আবার বলে, স্যার, দয়া করে 2টা মিনিট। এরপর ব্যবসায়ী দাঁড়িয়ে যান এবং জিজ্ঞাসা করেন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সিদ্ধার্থ বলে, স্যার, আমার অনেক আইডিয়া আছে আর আমি আপনার মতো হতে চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। এই কথা শোনার পর ব্যবসায়ী কিছুটা দ্বিধায় পড়ে যান। তিনি 1-2 সেকেন্ড ভাবেন, বাট তিনি যখন সিদ্ধার্থের চোখের ঝলক আর সফলতার ক্ষুধা দেখেন, তখন তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর ব্যবসায়ী একটু হাসেন, বেটা, এখান থেকে আমার পরবর্তী মিটিং 15 মিনিট দূরে, কাছাকাছি জায়গায়। আমি এখানে দাঁড়িয়ে তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে যদি তুমি চাও তাহলে আমার সাথে যেতে পারো। রাস্তায় যাওয়ার পথে তোমার যত প্রশ্ন আছে তুমি জিজ্ঞাসা করতে পারবে। এই কথা শুনে সিদ্ধার্থ খুশিতে নিজেকে সামলাতে পারে না। তখন সে দেখলো একটি রোলস রয়েস তার দিকে আসছে। গাড়িটি দীপ্তিময়ভাবে ঝকঝক করছে। সে সেটাকে দেখে আরও মোটিভেটেড হয়ে যায়। সে রোলস রয়েস কখনো স্বপ্নেও ভাবেনি, আর আজ তার এমন একটি গাড়িতে বসার সুযোগ মিলেছে। সে যখন গাড়িতে উঠে তার মনে হয় সে যেন আরেকটি পৃথিবীতে পা রেখেছে। গাড়ির ভিতরের পরিবেশ দেখে সে অনুভূতিটা উপভোগ করছিল। তখনই হঠাৎ ব্যবসায়ী জিজ্ঞাসা করেন, বলো, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? সিদ্ধার্থ এতটাই অবাক আর উচ্ছ্বসিত হয়ে পড়ে, সে ঠিক বুঝতে পারে না কি জানতে চাইবে। অবশেষে অনেক কষ্টে সে কিছু বলার সাহস জোগাড় করে। স্যার, আমি আপনার মতো হতে চাই, যে কোনোভাবে। দয়া করে বলুন আমি কিভাবে একটি ব্যবসা শুরু করতে পারি। ব্যবসায়ী তার উত্তেজনা বুঝতে পারে এবং বলে, দেখো, ভালো হয়েছে যে তুমি আমার কাছে প্রশ্ন করেছো, আর তুমি আসলে ভাগ্যবান, কারণ কিছু বছর আগে যখন আমি তোমার মতো ছিলাম, তখন কেউ আমাকে মেন্টর হিসেবে কিছু শিখায়নি। আমি একটা বই পেয়েছিলাম, সেই বইটাই আমার সব ব্যবসা সম্পর্কিত সন্দেহ বা ভয় দূর করেছিল। এবং সত্যি বলতে সেই বইটা নিজেই সেই কারণ যার কারণে আজ আমি এমন $1 মিলিয়ন ব্যবসা গড়ে তুলতে পেরেছি। আর আজ আমি তোমাকেও ঠিক একই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি, মনে করে করে। একে একে ব্যবসায়ী সিদ্ধার্থকে তার প্রিন্সিপালগুলো ব্যাখ্যা করতে শুরু করেছেন মাত্র। ততক্ষণে সে একটি ইম্পর্ট্যান্ট ফোন কল পায়। ফোনে জানা যায় তাকে একটি ইম্পর্ট্যান্ট দলিল সাইন করতে হবে ব্যবসার জন্য। তখন সে তার ট্যাব বের করে দলিলটি চেক করে এবং তারপর স্বাক্ষর করতে শুরু করে। হঠাৎ
সিদ্ধার্থ জিজ্ঞাসা করে। স্যার, ব্যবসা কি শুধুমাত্র অনলাইনে সাইন করেও কাজ করতে পারে? মিস্টার বি তার দিকে তাকায় এবং বলেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এই বিষয়টির ব্যাপারে একটি মজার ঘটনাও আছে। সেটা হলো, এই বইয়ের লেখক নোয়া 48 ঘন্টার মধ্যে একটা ব্যবসা শুরু করতে চেয়েছিল। তখনই নোয়া একটি জিনিস লক্ষ্য করলো, যে একটি সফটওয়্যার কোম্পানি ছিল, যেই কোম্পানিটি অনলাইনে দলিল সাইন করার কাজ করত, যেটার জন্য তারা প্রতি মাসে $50 সাবস্ক্রিপশন ফি নিত। কেবল এই সাধারণ একটি কাজ করেই কোম্পানিটি $12 বিলিয়ন কোম্পানি হয়ে উঠেছিল। দলিল সাইন করা এবং অন্য কোথাও পাঠানোর এই সমস্যা আসলেই একটি প্রকৃত সমস্যা ছিল, যেটা নোয়া নিজেও তার জীবনে অনুভব করেছিল। এজন্যই তিনি একটি সফটওয়্যার মার্কেটে নিয়ে আসে, যেখানে তিনি শুধু $100 আজীবন অ্যাক্সেস অফার করে, কোনো সাবস্ক্রিপশন ছাড়াই। ব্যবসাটি বেশ ভালো চলছিল, আর এই কাজটি তিনি 48 ঘন্টার মধ্যে করেছিলেন। তাহলে এটা তোমার জন্য একটা শিক্ষা যে কি করা উচিত। সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি নোয়ার সফটওয়্যার ব্যবহার করছেন? মিস্টার বি হেসে বলেন, না, আমি তার থেকেও ভালো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করছি। তিনি বলেন, দেখো সিদ্ধার্থ, দলিল সাইন করা তো শুধুমাত্র একটা কাজ, এভাবে আরও অনেক কাজ থাকবে। যখন তুমি ব্যবসা শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে, যেমন সফটওয়্যার তৈরি করা, ইনভয়েস হিসাব করা, প্রজেক্ট ম্যানেজ করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু। ব্যবসায়ী বলেন, দেখো, একটি বড় ব্যবসা তৈরি করতে তোমাকে শুধু 3টি অংশ বুঝতে হবে। নাম্বার 1, স্টার্ট ইট। নাম্বার 2, বিল্ড ইট। নাম্বার 3, গ্রো ইট। যখন শুরু করবে, তখন যে বড় বড় চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে শুরু করতে হবে। তারপর দ্বিতীয় অংশে কিভাবে একটি আইডিয়া নির্বাচন করবে, কিভাবে তার উপর কাজ করবে, কোন চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে। আর তৃতীয় অংশে কিভাবে ব্যবসা বড় করতে হবে বা অটোমেটেড করতে হবে। এই সমস্ত জিনিসগুলোই গুরুত্বপূর্ণ যদি তুমি আমার মতো হতে চাও। তাহলে এখন আমি তোমাকে ধাপে ধাপে সেটাই শেখাচ্ছি। প্রথমে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, সেটা হলো স্টার্ট ইট। এখন পর্যন্ত কেন তুমি তোমার ব্যবসা শুরু করোনি? আমি এখনও ব্যবসা শুরু করিনি স্যার, কারণ আমি ভালো আইডিয়া খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত না যে কোন আইডিয়াতে কাজ করতে হবে। অনেক আইডিয়া আছে, কিন্তু কোনটা আমার জন্য ভালো হবে। মিস্টার বি তাকে বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো পারফেকশনের জন্য অপেক্ষা করা। আমি নিজেও ঠিক একই সমস্যায় পড়েছিলাম। আমরা সবাই মনে করি যে আমরা তখনই ব্যবসা শুরু করব যখন আমাদের আইডিয়া আসবে বা পারফেক্ট হবে। তুমি একটা পারফেক্ট আইডিয়া চাও, কিন্তু সত্যি বলতে সমস্ত বড় বড় ব্যবসাগুলোই, যা বর্তমানে যেমন ফেসবুক, যেটা আজকে তুমি যেমন দেখতে পাচ্ছ, শুরুতে এমন ছিল না। ফেসবুক প্রথমে একটা হট অথবা নট ওয়েবসাইট ছিল, যেখানে মানুষ একে অপরের আকর্ষণীয়তা নিয়ে ভোট দিত, কোনটা বেশি হট আর কোনটা না। আর তারপর ফেসবুক সময়ের সাথে সাথে এমনভাবে পরিবর্তন হয়ে আজকের অবস্থানে এসেছে। যখন ইনস্টাগ্রাম শুরু হয়েছিল, তখন সেটাও অনেক আলাদা ছিল। আর এমন আরও অনেক ব্যবসা আছে, কিন্তু তারপর তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিজেদের পরিবর্তন করে। এই কারণেই তোমার সমস্যার প্রথম ধাপ হলো জাস্ট ফাকিং স্টার্ট। এটি এই বইয়ের প্রথম অধ্যায়। আমি শিখেছিলাম যে তোমার যে আইডিয়া আছে তা তোমার কাছে কখনোই পারফেক্ট মনে হবে না। তোমার প্রথম শুরু করতে হবে, আর এই কারণেই আমরা শুরু করতে পারি না। আর এটার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথম হলো ভয়, ফিয়ার অফ স্টার্টিং, আর দ্বিতীয় হলো ফিয়ার অফ আস্কিং। আমরা সবাই রিজেক্ট হতে ভয় পাই। আমরা ভয় পাই যে আমরা হয়তো অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, কিন্তু যদি মানুষ তা রিজেক্ট করে দেয়, যদি তারা আমাদের পছন্দ না করে, যদি আমরা সফল না হই, তাহলে কি হবে? এর সমাধানের দুটি উপায় আছে। প্রথমটি হলো ডলার চ্যালেঞ্জ, যা আপনার শুরু করার ভয় দূর করবে। এই বইয়ের লেখকও নিজে এই পদ্ধতি অনেকবার ব্যবহার করেছেন এবং মানুষকে শিখিয়েছেন যে কিভাবে ভয় দূর করতে হবে। অথার বলেন, পরিবারের সদস্যদের কাছে যান বা অন্য কারো কাছে যান। আপনি এমনকি একজন অপরিচিত ব্যক্তির কাছেও যেতে পারেন এবং তাদের আপনার ব্যবসার আইডিয়া বলতে পারেন, যে কোনো আইডিয়া। তারপর শুধু তাদের জিজ্ঞাসা করুন, আপনি কি আমার ব্যবসায় $100 ইনভেস্ট করবেন? এই চ্যালেঞ্জের কাজই হলো নিশ্চিত করা যে আপনি $1 কাউকে দিয়ে ইনভেস্ট করাবেন। যদি আমরা বাংলা টাকা হিসাব করি, আমরা $100 ধরে নিলাম, অর্থাৎ আপনার ব্যবসায় কেউ $100 বিনিয়োগ করুক অথবা আপনার আইডিয়ার উপর বিনিয়োগ করুক। এটি হয়তো খুব ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু প্রতিটি ছোট বিষয় গুরুত্বহীন নয়, কারণ এটি কিছু না কিছু সৃষ্টি করবে। এটি আপনাকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাবে। এটি আপনাকে দায়িত্বশীল বানাবে, কারণ আপনি একজন বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিচ্ছেন। এটি কম হতে পারে, কিন্তু এখানে কিছু আছে এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসবে। আপনি শিখবেন
দ্য পাওয়ার অফ এম্বারেসিং রিজেকশন। মিস্টার বি বলেন, লেখকের বাবা একজন ডোর টু ডোর সেলসম্যান ছিলেন। তিনি লেখককে একটি জিনিস শিখিয়েছিলেন যা তাকে পরে অনেক বড় ব্যবসা তৈরি করতে সাহায্য করেছে। সেটা ছিল টু লাভ দ্য রিজেকশন। তার বাবা সবসময় তাকে বলতেন, তুমি কখনো রিজেকশনকে খারাপভাবে দেখবে না, বরং এটাকে ভালোবাসবে। রিজেকশনকে একটি সম্পদের মতো মূল্য দেবে। ইনফ্যাক্ট তুমি রিজেকশন গোল বানাবে। যেমন ধরো, এই সপ্তাহে 100টি রিজেকশন নিতে হবে। এমন লক্ষ্য নির্ধারণ করার দরকার নেই যে আমি এই সপ্তাহে 10 জনকে রাজি করাবো। যখন তুমি এমনটা করা শুরু করবে, তখন তুমি আরো মোটা চামড়া হয়ে উঠবে। আর এই রিজেকশন পাওয়ার লক্ষ্যে যেটা হবে যে কিছু মানুষ তোমাকে হ্যাঁ বলে দিবে। এটাই প্রথম চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হলো দ্য কফি চ্যালেঞ্জ, যা তোমাকে শেখাবে প্র্যাকটিস অফ আস্কিং। এই চ্যালেঞ্জে তোমাকে যেটা করতে হবে, যখন তুমি কোথাও যাবে, যেমন ধরো তুমি কোনো কফি শপে কিছু কিনতে গিয়েছো বা কোনো বড় রেস্টুরেন্টে গিয়েছো, যেখানে খেতে যাও না কেন, বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করবে, আমি কি 10% ডিসকাউন্ট পেতে পারি? আর কোনো জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই। আমি নিজেও এই পদ্ধতি চেষ্টা করেছি। শুধু একটি হাসির সঙ্গে অনুরোধটি করতে হবে। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমাকে রিজেক্ট করা হবে, কিন্তু মূল ব্যাপার হলো তোমাকে এই রিজেকশন গ্রহণ করতে হবে। যেমনটা আমি আগেও বলেছি যে এই এক্সারসাইজটা যেটা বড় বড় প্রফেশনালরাও করতে ভয় পায়, যদি তুমি এটা করতে পারো যেমন আমি করেছি, তাহলে তোমার ফিয়ার অফ স্টার্টিং অ্যান্ড ফিয়ার অফ আস্কিং এই দুইটা ক্রিটিক্যাল সমস্যা সলভ হয়ে যাবে, অথবা তুমি কাটিয়ে উঠতে পারবে, যেটা 99% মানুষকে কখনো শুরুই করতে দেয় না। এটা শুনে সিদ্ধার্থ খুব উত্তেজিত হয়ে বলে, স্যার আপনি একদম ঠিক বলেছেন। আমি রিজেকশনকে খুব ভয় পাই। আমি মানুষের কাছে কিছু জিজ্ঞাসা করতেও ভয় পাই। এটাই হতে পারে কারণ, যে কারণে আমি এখনো শুরু করতে পারিনি। এক্স্যাক্টলি, ঠিক এই কারণেই 99% সময় মানুষ শুরু করতে পারে না, তারা ভয় পায়। আর এই দুইটা চ্যালেঞ্জই সেই ভয় দূর করার বেস্ট উপায়। স্যার আমি নিশ্চিতভাবে এই দুইটা কাজ করবই করব। এরপর পার্ট 2-তে যাই, বিল্ড ইট। যখনই কেউ ব্যবসা শুরু করে, তারা সাধারণত দুটি পদ্ধতি অনুসরণ করে। প্রথমটি হলো ফাউন্ডার অ্যাপ্রোচ, আর দ্বিতীয়টি হলো কাস্টমার অ্যাপ্রোচ। ফাউন্ডার অ্যাপ্রোচে সাধারণত যেটা হয় বা মানুষ যেটা করে, তারা একটি ভালো অফিস নেন, দারুণভাবে সাজায়, যা অনেক বেশিরভাগ সময়ই ভাড়াতেই নেওয়া হয়ে থাকে। তারা নতুন জিনিস কিনে, কম্পিউটার কিনে, উপকরণ কিনে, সুন্দর প্যাকেজিং করে, সব কিছু আকর্ষণীয় বানায়। তারা একটা ওয়েবসাইট তৈরি করে, তারা সব কিছু নিজের মতো পারফেক্ট করে সাজায়। কিন্তু যেই দিন তাদের প্রোডাক্ট বাজারে আসে, তখন তারা একটা বিষয় বুঝতে পারে, সব কিছু করার পরেও তারা কাস্টমার পাচ্ছে না। হ্যাঁ, তারা ভেবেছিল স্টুডেন্টরা তাদের কুকি কিনবে, কিন্তু সেই স্টুডেন্ট কাস্টমাররা তাদের কুকি কিনতে আসছেই না। আর এই পদ্ধতি সঠিক নয়। এর বদলে যে পদ্ধতি অনুসরণ করা উচিত তা হলো কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ, যেখানে বেকারি, অফিস এসব করার আগে বা কর্মচারী রাখার আগে তোমার যে প্রোডাক্ট আছে, যেমন ধরো তুমি ভেবেছ একটা এনার্জি কুকি বিক্রি করবে যা স্টুডেন্টরা কিনবে যাতে তারা এনার্জেটিক থাকতে পারে, তাহলে আগে একটা কুকি বানিয়ে সরাসরি কোনো স্টুডেন্টকে বিক্রি করার চেষ্টা করো। দেখো, যখন তুমি সরাসরি বিক্রি করার চেষ্টা করবে, তখন বুঝতে পারবে যে হয়তো তারা এত দামি কুকি কিনতে চাইবে না। তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে এত দামি কুকি বানানোর কথা ভাবছিলে, স্টুডেন্টরা সেটা কিনবে না। এর বদলে ভালো হয় যদি তুমি একটা ছোট প্যাকেট কুকি তৈরি করো আর আরও কম দামে বিক্রি করো, আর সেটা সরাসরি তাদের কাছে পৌঁছে দাও নিজের বাসা থেকেই। এটাকেই বলা হয় কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ। অথারও একই ভুল করেছিলেন। বিট আর্কেডা নামে একটা কোম্পানি লঞ্চ করে, যেখানে তিনি ভেবেছিলেন তারা একটি ফ্যান্টাসি স্পোর্টস বেটিং অ্যাপ তৈরি করবেন। এই ধারণাটি তখন খুব ট্রেন্ডেও ছিল, বেশ ভালোও চলছিল। কিন্তু সমস্যা হলো, যখন তারা এটি লঞ্চ করলো, তখন দেখলো যে কেউ আসছে না, ইউজাররা অ্যাপ ব্যবহার করছে না, ব্যাটিংও করছে না। কিন্তু এটি ছিল তাদের ফাউন্ডার অ্যাপ্রোচ, যা ভুল প্রমাণিত হয়। তবে তারা হাল ছাড়েনি। এরপর কাস্টমার অ্যাপ্রোচের উপর ফোকাস করতে শুরু করে তারা। অর্থাৎ তারা দেখতে শুরু করলো ঠিক কী সমস্যা কাস্টমারদের হচ্ছে আর কিভাবে তারা সেটার সমাধান করতে পারে। যখন তারা এই দিকে ফোকাস করলো, তখন দেখলো যে বাজারে অনেক ব্যবসা ছিল যাদের পেমেন্ট প্রসেসিং ফি ছিল অনেক বেশি। এছাড়াও অনেক কোম্পানি ছিল যারা ফেসবুকের সঙ্গে চুক্তি করেছিল, যাদেরকে অনেক বেশি ফি দিতে হতো। এটা দেখে তিনি এখানে একটা সুযোগ খুঁজে পেল। তাই তারা তাদের ব্যবসাটিকে গিম্বিট নামে পরিবর্তন করলো এবং একটি পেমেন্ট প্রসেসিং সার্ভিস শুরু করলো, যেখানে তারা ফেসবুক গেমগুলোর জন্য আগের তুলনায় অনেক কম কমিশন নিত। তারপর আর কি, যেহেতু তারা মানুষকে আরও ভালো সার্ভিস দিচ্ছিল আর কম দামে পরিষেবা দিচ্ছিল,
তাদের ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। তারা এটা 1 সপ্তাহের মধ্যে করে ফেলেছিল। ঠিক একইভাবে তুমিও সবসময় কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ ধরে রাখতে চেষ্টা করবে। এখন সিদ্ধার্থ এসব শুনে বেশ মজা পাচ্ছিল। সে বলে, স্যার এই কথাগুলো সত্যি অনেক শক্তিশালী, আমি এগুলো নোটও করে নিয়েছি, কিন্তু ধাপে ধাপে ঠিক কিভাবে আমি আমার ব্যবসায় আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করব বা শুরু করব, আপনি কি বলতে পারেন? মিস্টার বি বলে, ঠিক আছে, আমি তোমাকে বলছি। তোমার $1 মিলিয়ন ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো ফাইন্ড এ প্রফিটেবল আইডিয়া। এখানে তোমাকে বুঝতে হবে যে কাস্টমার তোমার আইডিয়ার ব্যাপারে কোনো কেয়ার করে না। মানুষ শুধু এটা নিয়ে ভাববে যে তুমি তাদের প্রবলেম সলভ করতে পারছো কি পারছো না। আর সেটা করতে হলে তোমাকে একটি ভালো আইডিয়া নির্বাচন করতে হবে। এটা করার জন্য তোমার কাছে 4টি উপায় আছে। প্রথম উপায়, সলভ ইউর ওন প্রবলেম। ফর এক্সাম্পল, শাইন হেলথ নামে একজন এন্টারপ্রিনিয়র আছেন যিনি কফি খেতে খুব পছন্দ করেন, কিন্তু যখনই তিনি কফি খান তখন একটু অ্যানসিয়াস ফিল করতো। এরপর কিছুক্ষণ এনার্জি তো সে ফিল করতো, বাট একটু পরেই সে আবার দুর্বল অনুভব করতো। তিনি খেয়াল করলেন এভাবে সারাদিন যদি সে কফি খেতে থাকে তাহলে তার ক্যাফিনের মাত্রা বডিতে অনেক বেড়ে যায়, যা পরবর্তীতে তার ঘুমে প্রবলেম করে এবং অন্যান্য প্রবলেমও করতে পারে। তিনি খেয়াল করলেন এই সমস্যা শুধু তার একার নয়, বরং অনেকেরই রয়েছে। তবুও মানুষ কফি খেতে থাকে। এরপর একদিন সেন এশিয়ায় আসলো। এশিয়ায় আসার পরেই সে মাসালা চায়ের ব্যাপারে জানতে পারলো। সে দেখলো এটা স্বাদও দারুণ, আর এটা থেকে সে ক্যাফেইনের কিকও পেয়ে যাচ্ছে। আর এখানে ক্যাফেইনের মাত্রাও কফির থেকে অনেক কম। আর সে এখানেই একটা সুযোগ খুঁজে পেল। সে মড ওয়েফার নামে একটি পণ্য তৈরি করলো। মূলত মাড ছিল একটি মাসালা চা, যা কফির বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল, এবং এতে সে কিছু স্বাস্থ্যকরী উপাদানও অ্যাড করেছিল। এটা লঞ্চ করার পর সে যেটা করতো, সে অফিসে যেত বা এদিক সেদিক যেখানেই যেত, সে মাড ভর্তি একটি মগ তার হাতে করে সাথে নিয়ে যেত। স্বাভাবিকভাবেই মানুষ কৌতূহলী হয়ে জানতে চাইতো এটা কি। সে ব্যাখ্যা করতো আর স্বাভাবিকভাবেই তাদেরকে টেস্ট করতে দিত। আর যেহেতু পণ্যটি ভালো ছিল, মানুষও আস্তে আস্তে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এই সহজ একটা প্রবলেম সলভ করেই সে $60 মিলিয়ন বিজনেস তৈরি করে ফেলে। এটা প্রথম উপায়, যেটার মাধ্যমে তুমি ভালো আইডিয়া পেতে পারো। দ্বিতীয় বেস্ট উপায় হলো কমপ্লিমেন্ট এ বেস্ট সেলার। একটা বেস্ট সেলিং জিনিসকে কপি করো। এমন কিছু নিয়ে ব্যবসা করো যা আগে থেকেই জনপ্রিয়, যেমন আইফোনের কভার, ভিডিও গেমসের টিউটোরিয়াল বা ইউটিউব চ্যানেল। তুমিও চাইলে এমন কিছু করতে পারো। থার্ড আইডিয়া ইজ সার্চ ইন দ্য মার্কেট প্লেস। যেমন দেশের বাইরে আছে ইবে, স্টে, অ্যামাজন, ফ্লিপকার্ট। সেখানে গিয়ে তুমি দেখতে পারো কোন পণ্যটা বেস্ট সেলার হচ্ছে, সেটা রিভিউ কেমন, সেটার ব্যাপারে মানুষ কি খারাপ রিভিউ দিচ্ছে, আর সেগুলোকে কোনোভাবে তুমি সলভ করতে পারো কি না, যেটা দামিও কম হবে আর সেই পণ্যর থেকে বেটারও হবে। চতুর্থ জায়গা যেখান থেকে তুমি আইডিয়া পেতে পারো, গুগল। হোয়াট পিপল আর গুগলিং। গুগলে সার্চ করো মানুষ কি সার্চ করছে সেটা দেখো। গুগলে খুঁজতে শুরু করো। গুগলের অটোমেটিক সার্চ ফিচারটা একটা স্বর্ণের খনি। তুমি যখন সেখানে হাউ টু টাইপ করবে তখন অনেক রকম আইডিয়া চলে আসবে, যেমন হাউ টু রিড বুক, হাউ টু লুজ ওয়েট। তখন তুমি কিছু আইডিয়া দেখতে পাবে। গুগলের উপর ভিত্তি করে তুমি বুঝতে পারবে কোন সমস্যাটার সমাধান তুমি দিতে চাও, বা কোন প্রবলেমটার সলিউশন মানুষ অনেক বেশি খুঁজছে অনলাইনে। এরপর যখন তুমি আইডিয়াটি ঠিক করে ফেলো তখন চলে যাও স্টেপ 2-তে। এখন তোমাকে বুঝতে হবে এই আইডিয়া দিয়ে তুমি কি $1 মিলিয়ন পর্যন্ত যেতে পারবে কিনা। সব আইডিয়া কিন্তু তোমাকে অনেক টাকা এনে দেবে না। তোমাকে নিশ্চিত হতে হবে তোমার আইডিয়াটার ভেতরে $1 বিলিয়ন পটেনশিয়াল আছে কিনা। হ্যাঁ, এজন্যই তুমি হয়তো শার্ক ট্যাঙ্কে দেখেছো, যেখানে শার্করা বিভিন্ন রকমের প্রশ্ন করে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলোর উপর তোমার ফোকাস করা উচিত। প্রথমটা হলো মার্কেট সাইজ। তোমার আইডিয়ার সাথে সম্পর্কিত মার্কেট বর্তমানে কত বড় সেটা দেখতে হবে। এই সমস্যার সমাধান খুঁজতে প্রতি মাসে কত মানুষ সার্চ করে সেই মার্কেটটা, যেই মার্কেটটা তোমার হতে পারে। দ্বিতীয় হলো মার্কেট গ্রোথ। এই বাজারটা কত দ্রুত বড় হচ্ছে সেটা দেখতে হবে। তুমি যে আইডিয়ার কথা ভাবছো সেই মার্কেটটা কি বাড়ছে নাকি দিন দিন ছোট হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় হলো কম্পিটিশন। তুমি যে পণ্য বিক্রি করতে চাচ্ছ তা কি আগে থেকে কেউ বিক্রি করছে? যদি করে তাহলে কিভাবে করছে? এছাড়াও চেষ্টা করো কিছু সংখ্যা বা ডাটা বের করার, যাতে তুমি বুঝতে পারো মার্কেট কি চলছে। তুমি অনেক ফ্রি টুলস পাবে, যেমন গুগল ট্রেন্ড, যেখানে সার্চ করে এইসব তথ্য সহজেই জানতে পারো। হ্যাঁ, এইসব সংখ্যাগুলো তুমি এখান থেকে বের করতে পারো। এরপর আছে আরও কিছু সহজ বিষয়, যেমন ধরো তুমি যদি ভাবো হাউ টু লুজ ওয়েট নিয়ে কিছু করবে, তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো এটা একটা বড় সমস্যা। তাই তুমি যদি একটা ফিটনেস অ্যাপ তৈরি করো
তাহলে তার জন্য তুমি আরও কিছু জিনিস ব্যবহার করতে পারো, যেমন গুগল ট্রেন্ড, কিওয়ার্ড সার্চ আর ফেসবুক অ্যাডস। গুগল ট্রেন্ডে গিয়ে শুধু সার্চ করো, ফিটনেস সম্পর্কিত অনেক ট্রেন্ড তুমি সেখানে পাবে। কি ঘটছে সেটা দেখো, এই ট্রেন্ডটা কি বাড়ছে না কমছে। তুমি চাইলে আরও স্পেসিফিক কিওয়ার্ড সার্চ করতে পারো, যেমন ধরো ডায়েট প্ল্যানিং। দেখো ডায়েট সম্পর্কিত টপিকগুলোতে কত মানুষ আগ্রহী। এরপর এই টপিকের সাথে সম্পর্কিত অ্যাডগুলোও দেখতে পারো, যাতে বোঝা যায় কতজন লোক এই বিষয় নিয়ে অ্যাড চালাচ্ছে। অনেক টুল আছে যেগুলো তোমাকে স্পেসিফিকভাবে এটা দেখাতে পারে তোমার কম্পিটিটররা কতগুলো অ্যাড চালাচ্ছে, কতটা কনভার্সন পাচ্ছে আর কতটা পাচ্ছে না, কোন কোন অ্যাড মার্কেটে চলছে আর কিভাবে চলছে। এইসব জিনিস তোমাকে সাহায্য করবে একটা ভালো মার্কেট রিসার্চ করতে। তুমি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবে তখন এটা তোমার অনেক উপকারে আসবে। এটা তোমাকে বুঝতে সাহায্য করবে তুমি যে অ্যাপ তৈরি করতে চাচ্ছ সেটা কি আগে থেকে মার্কেটে আছে, যদি থাকে তাহলে ইউজার রিভিউগুলো কেমন, তারা কোন জিনিসগুলো ভালো করেছে আর কোন জিনিসগুলোতে ভুল করেছে সেগুলোও তুমি বুঝতে পারবে। তোমার অ্যাপে কোন কোন ফিচার থাকা উচিত, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। তুমি যখন এভাবে রিসার্চ করা শুরু করবে তখন তুমি বুঝে ফেলবে এই বিজনেস আইডিয়া কি $1 মিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারবে কি না। এটা যাচাই করা হচ্ছে স্টেপ নাম্বার 2। আর শেষ ধাপ হচ্ছে স্টেপ নাম্বার 3, 48 আওয়ার দ্য হানি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে তোমার কাজ হলো আগামী 2 দিনের মধ্যে অন্তত 3 জন এমন মানুষ খুঁজে বের করা যারা তোমার প্রোডাক্টের জন্য টাকা দিতে রাজি। এখানে শুধু 3 জন মানুষকে খুঁজে পাওয়াই মূল লক্ষ্য না, তোমাকে এমন 3 জনকে খুঁজে বের করতে হবে যারা সত্যি তোমার প্রোডাক্ট নিতে আগ্রহী। শুধু মুখে হ্যাঁ হ্যাঁ বললেই হবে না, তারা যেন আসলে টাকা দিতে রাজি থাকে। এই কাজ করতে গেলে তোমাকে তোমার প্রোডাক্টের পিচ তৈরি করতে হবে, মানুষকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে হবে তোমার প্রোডাক্ট কি অথবা তারা কেন নেবে। একই সময়ে যখন তুমি পিচ দিচ্ছ তখন তোমাকে মানুষকে রাজি করাতে হবে যেন তারা প্রোডাক্টটি কিনে। তোমার প্রোডাক্ট এখনও তৈরি হয়নি, তবুও তোমাকে তাদের বিশ্বাস করাতে হবে। তুমি বলবে আমি তোমাদের আগে একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, তুমি এখন অর্ডার করো আর প্রোডাক্টটা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। তুমি তাদের একটা সময় দিতে পারো, যেমন 15 দিনের মধ্যে অথবা 30 দিনের মধ্যে। তারপর যখন কিছু মানুষ আগ্রহ দেখায় বা অর্ডার দেয় তখন তুমি শুরু করো টেস্টিং। যদিও প্রোডাক্ট এখনও তৈরি হয়নি, এই কাজগুলো করার পরেও তুমি অনলাইন মার্কেট প্লেসগুলোও ব্যবহার করতে পারো, যেমন ফেসবুক মার্কেট প্লেস। সেখানে গিয়ে তোমার প্রোডাক্ট লিস্ট করতে পারো। তারপর দেখো অজানা বা র্যান্ডম মানুষজন কি আগে টাকা দিতে আগ্রহী। এই কাজের পাশাপাশি তোমাকে ফোকাস করতে হবে ফিডব্যাক নেওয়ার দিকে। যদি কেউ বলে না আমি এটা নিতে চাই না, তাহলে বোঝার চেষ্টা করো কেন নিতে চায় না। তাদের কথা শুনে যাতে তুমি তোমার প্রোডাক্ট বা সার্ভিস আরও ভালোভাবে উন্নত করতে পারো। তুমি শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করতে পারো কেন তারা সেটা নিতে আগ্রহী না। তারা কি আরও ভালো কোনো প্রোডাক্ট ব্যবহার করছে যেটা হয়তো তাদের পছন্দ, অথবা তুমি কিভাবে তোমার প্রোডাক্ট আরও ভালো করতে পারো যাতে তারা কিনতে আগ্রহী হয়। এরপর তুমি ফিডব্যাক সংগ্রহ করে এবং সেটার থেকে নতুন কিছু শিখে প্রোডাক্টকে পরিবর্তন আনবে। এরপর তুমি প্রোডাক্টটা টেস্টিং করতে শুরু করবে। তুমি এটা সোশ্যাল মিডিয়াতেও করতে পারো, তুমি একটি সিম্পল ওয়েবসাইটও তৈরি করতে পারো যেটা সোশ্যাল মিডিয়াতে ফ্রিতেই হয়ে যায়। অনেক অপশন আছে। দেখো মানুষ কি তোমার চেকআউট অপশনে ক্লিক করছে, তারা কি তোমার পেজে আসছে, এটাও একটা ভালো ইন্ডিকেটর হতে পারে। আর শেষে একটা লক্ষ্য ঠিক করো, 48 ঘন্টার মধ্যে অন্তত 3টা সেল করতে হবে। এটাই হবে তোমার সব থেকে বড় চ্যালেঞ্জ। যখন তুমি একসাথে 3টা কাস্টমার আনতে পারবে 2 দিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে সত্যি কোনো একটা ব্যাপার আছে। 3টা সংখ্যা খুবই কম, চেষ্টা করো আরও বেশি আনার, সেটা হলে খুবই ভালো। যত বেশি কাস্টমার আনতে পারবে ততই তুমি বুঝতে পারবে তুমি কি সঠিক পথে এগোচ্ছ কি না। আমি এইসব কাজগুলোই করেছি আমার প্রোডাক্টের জন্য, আমার সফটওয়্যার কোম্পানির জন্য। তুমিও সেগুলো করতে পারো। এই জিনিসগুলোর উপর বিশ্বাস রাখাই আমাকে একটা ভালো প্রোডাক্ট বানাতে আর সেটাকে বিক্রি করতে সাহায্য করেছে। এইসব কিছুর কারণেই আমি কয়েক বছরের মধ্যেই মিলিয়নিয়ার হতে পেরেছি। তুমিও অবশ্যই এটা শুরু করো। মিস্টার বি এইসব কথাই সিদ্ধার্থকে বোঝাচ্ছিল। ঠিক তখনই গাড়িটা দাঁড়িয়ে যায়। সে তার মিটিংয়ের জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের মিটিং ছিল। মিস্টার বি বলে দেখো পার্ট 3-তে এটাকে আরও বড় করতে হবে। এটা নিয়ে আমি এখনও কিছু বলিনি তোমাকে। সত্যি বলতে এখন তোমার এটা জানারও দরকার নেই, আমি যতটুকু দরকার ছিল সব বলেই দিয়েছি। এখন আমি যতটা বলেছি যদি তুমি সব প্র্যাকটিক্যালি কাজে লাগাও তাহলে চিন্তার কিছু নেই। বিস্তারিত আলোচনা করার জন্য আমি অবশ্যই অফিস থেকে তোমার সাথে যোগাযোগ করব। মিস্টার বি এটা বলে তাকে একটা কার্ড দেয় আর সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। সিদ্ধার্থ কৃতজ্ঞতা প্রকাশ করে, ধন্যবাদ জানায় এবং প্রতিশ্রুতি দেয়, আমি অবশ্যই আগামী 2 দিনের মধ্যেই কোনো না কোনো একটা বিজনেস শুরু করব
আপনিও তার আপডেট অবশ্যই পাবেন স্যার। ধন্যবাদ। এরপর সিদ্ধার্থ এখান থেকে বেরিয়ে যায়। সে পুরো উদ্যম আর দৃঢ় সংকল্প নিয়ে তার নতুন বিজনেস ভেঞ্চার শুরু করে। তুমি যদি জানতে আগ্রহী হও বা যদি কৌতূহল থাকে এই ঘটনার পর আসলে কি হয়, তাহলে পার্ট 3 গ্রো ইট নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আমি ভবিষ্যতে তোমার সাথে গল্পটা আর বইয়ের শিক্ষা অবশ্যই শেয়ার করব। যেভাবে সিদ্ধার্থ একটা চ্যালেঞ্জ নিয়েছে, আমি চাই তুমিও একটা চ্যালেঞ্জ নাও। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার যেই আইডিয়াই থাকুক না কেন, এই ভিডিওতে যেসব বিষয় বই থেকে বলা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করো। কিছু একটা করো, অ্যাকশন নাও। আর কাজটা করার পর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যেমনটা আমি বলেছি, যদি এখনও দেখছো ভিডিওটা, তাহলে তোমার জন্য একটা গিফটও আছে। তো গিফট হলো, এই ভিডিওতে আমি যেসব বিষয় নিয়ে কথা বলেছি তার সাথে সাথে পার্ট 3 গ্রো ইট সম্পর্কেও সব কিছু আমি একটা পিডিএফ ফাইলে ডকুমেন্ট করেছি। তুমিও যদি জানতে চাও পার্ট 3 ওইটাতে আসলে কী শেখানো হয়েছে, কিভাবে একটা ব্যবসা বড় করা যায়, তাহলে পুরো ফ্রি পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট, তাই অবশ্যই চেক করে দেখো। কিন্তু আমি সুপারিশ করব পার্ট 3তে যাওয়ার আগে পার্ট 1 এবং পার্ট 2 প্র্যাকটিক্যালি প্রয়োগ করো। বই পড়া শুধু জানার জন্যই নয়, বরং সেই শিক্ষা প্রয়োগ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োগ করার মাধ্যমেই তুমি ফলাফল পাবে। তাই তুমি যাও এবং সিদ্ধার্থের মতো প্রয়োগ করো। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।